আজকে আমরা করব নাউনের কনসেপ্ট 16 থেকে। তো এখানে দেখো বেশ কিছু শব্দ দেয়া রয়েছে, যেমন ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। তো এই শব্দগুলোর ব্যবহার আমরা কিভাবে করব? এদের আগে যদি ওয়ান অথবা এ থাকে তাহলে এর ব্যবহার কেমন হবে, এবং এর আগে যদি টু, থ্রি, ফোর, ফাইভ এগুলো থাকে তাহলেও এর ব্যবহার কেমন হবে। স্বাভাবিকভাবে যদি আর্টিকেল এ অথবা নিউমেরাল হিসেবে ওয়ান থাকে তাহলে স্বাভাবিকভাবেই তোমার হান্ড্রেড, স্কোর, থাউজেন্ড এদের সঙ্গে এস যুক্ত হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা কি বলবো? আমরা 1 মিলিয়নস বলবো নাকি 1 মিলিয়ন? ডেফিনেটলি আমরা 1 মিলিয়ন বলবো বা মিলিয়ন বলবো, 100 বলবো, কখনোই 100s বলবো না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি, এখানেও যদি ওয়ানের জায়গায় টু থাকে বা থ্রি থাকে বা 10 থাকে তাহলে আমরা কি করব? হান্ড্রেডের সাথে এস যোগ করে দেব, থাউজেন্ডের সাথে এস যোগ করে দেব, আর তৎক্ষণাৎ আমাদের নম্বরটা মাইনাস হবে। মাথায় রাখবে এখানে যে শব্দগুলো রয়েছে এদের আগে টু থাকুক, ফাইভ থাকুক, 10 থাকুক, কখনোই এদের প্লুরাল করা চলবে না। অর্থাৎ এক্ষেত্রে ওয়ানের পরেও যেমন হান্ড্রেড হবে, টু এর পরেও হান্ড্রেডই হবে, হান্ড্রেডস হবে না। ওয়ানের পরে যেমন মিলিয়ন হবে, 10-এর পরেও তেমন মিলিয়নই হবে। এবার এইটা হওয়ার কারণটা কি? এর পেছনে একটা কারণ হচ্ছে, দেখো এই শব্দটার পরেও তো একটা নাউন থাকবে যেটাকে আমরা মেইন নাউন বা হেড নাউন বলতে পারি। ধরো বলা থাকলো 200 রুপি। এবার রুপি হবে নাকি রুপিস হবে সেটা পরের প্রসঙ্গ। তো খেয়াল করে দেখো এখানে মেইন শব্দ হচ্ছে রুপি শব্দটা, নাউন। সুতরাং এটা যদি নাউন হয় তাহলে টু বা হান্ড্রেড এই শব্দগুলো রুপি বা নাউনকে কোয়ালিফাই করছে। আর নাউনকে কোয়ালিফাই করার অর্থ হচ্ছে তাদের ইউজ অনেকটা অ্যাজেক্টিভের মতো হচ্ছে। আর যে মুহূর্তে এগুলোর ইউজ অ্যাজেক্টিভের মতো হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল হওয়ার ক্ষমতাও চলে যাচ্ছে। কারণ আমরা সিঙ্গুলার বা প্লুরাল করার মূল শর্ত হিসেবে এটাকেই মেনে নেব যে তাকে অন্তত নাউন বা প্রোনাউন হতে হবে। সিঙ্গুলার বা প্লুরাল এটা হচ্ছে নাউন প্রোনাউনের ধর্ম, অ্যাজেক্টিভের ধর্ম নয়। যদিও এখানে আমি একটা কথা বলেছি, অ্যাজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে, তার মানে সেটা কি সঙ্গে সঙ্গে অ্যাজেক্টিভই হয়ে যাচ্ছে? তা কিন্তু নয়। আমি পরের স্লাইডে তোমাদের দু একটা শব্দ দেখানোর চেষ্টা করব যেগুলোকে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন। যেমন ওয়াটার ট্যাঙ্ক, ক্রিকেট ব্যাট, ফ্লাওয়ার শপ, রেলওয়ে স্টেশন। তো খেয়াল করে দেখো এখানে মেইন নাউন হচ্ছে ট্যাঙ্ক, ব্যাট, শপ, স্টেশন, এবং এই ওয়াটার, ক্রিকেট, ফ্লাওয়ার বা রেলওয়ে এরা এই নাউনটাকে কোয়ালিফাই করছে। সুতরাং যেহেতু এরা নাউনকে কোয়ালিফাই করছে, এদের ব্যবহার অনেকটা কার মতো হচ্ছে? অ্যাজেক্টিভের মতো হচ্ছে। এইবার এই মতো কথাটার ওপর জোর দাও। আমি কিন্তু বলিনি এরা অ্যাজেক্টিভ, বলেছি অ্যাজেক্টিভের মতো। একটা লোককে যদি দেখিয়ে বলা হয় ইনি তোমার বাবার মতো, তার থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? ওই লোক আর যেই হোক তোমার বাবা নয়। তো এখানে যে শব্দগুলো রয়েছে এরা যেহেতু পরের নাউনকে কোয়ালিফাই করছে, তাই এদেরকে আমরা অ্যাজেক্টিভের মতো ধর্ম এদের রয়েছে এটা বলছি। কিন্তু তোমাকে যদি স্পেসিফিক্যালি কেউ জিজ্ঞেস করে এই শব্দগুলো বা এই ফ্রেজগুলোর মধ্যে ওয়াটার, ক্রিকেট, ফ্লাওয়ার বা রেলওয়ে এই শব্দগুলো নাউন না অ্যাজেক্টিভ, ডেফিনেটলি উত্তর হবে এরা নাউন। এবং নাউন বলেই তো এদেরকে আমরা কম্পাউন্ড নাউন বলছি। তাহলে অ্যাজেক্টিভের মতো বলার কারণ কি? অ্যাজেক্টিভের সাথে আমরা এস ইএস যোগ করি না। তো এই নাউনগুলোর সাথেও মানে এই প্রথমগুলোর সাথেও আমরা এস অথবা ইএস যোগ করব না। এবার অনেকগুলো স্টেশন থাকলে স্টেশনস করতে পারি, অনেকগুলো শপ থাকলে শপস করতে পারি, ব্যাট অনেকগুলো থাকলে ব্যাটস করতে পারি, কিন্তু ক্রিকেটস করব না। কি করব? ব্যাটস করব। এইটা হচ্ছে
মূল কথা বা আসল কথা। সুতরাং আমি যদি কোথাও বলেও দিই যে এর ব্যবহার অ্যাজেক্টিভের মতো, তার মানে কিন্তু এটাকেও ধরো না যে ওটা অ্যাজেক্টিভ, কারণ অ্যাজেক্টিভ হলে আমি অ্যাজেক্টিভই বলবো, অ্যাজেক্টিভের মতো বলবো না। আসলে অ্যাজেক্টিভের সাথে এসিএস যোগ করি না, এই নাউনগুলোর সাথে আমরা এসিএস যোগ করি না। অ্যাজেক্টিভের মতো বলতে এটুকুনি বোঝানো হয়েছে। তো দেখো এখানে যে শব্দগুলো রয়েছে, তো যেহেতু এখানে 100 শব্দটা রুপিকে কোয়ালিফাই করছে, কাকে কোয়ালিফাই করছে? রুপিকে কোয়ালিফাই করছে। তাই জন্য আমাকে যদি প্লুরাল করতে হয় এই নাউনটাকে করব। এ যে কোয়ালিফাই করবে তাকে আমরা কখনো 100 থেকে হান্ড্রেডস বা মিলিয়ন থেকে মিলিয়ন্স করব না। এখানে আমি রুপি থেকে রুপিস করতে পারি। খেয়াল করে দেখো এরপর যদি আমি আরেকটা নাউন দিই, ধরো এরপরে আমি লিখলাম হচ্ছে নোট, তাহলে মেইন নাউন কে হয়ে যাবে? এই নোট শব্দটা, এটা তোমার নাউন হয়ে যাবে। আর যেহেতু এই নোট শব্দটা তোমার নাউন হয়ে যাচ্ছে, এইবার যদি প্লুরাল করার দরকার পড়ে তাহলে নোটকে প্লুরাল করব। এবং রুপি শব্দটা যেহেতু নোটকে কোয়ালিফাই করছে, তাই জন্য রুপি থেকেও কিন্তু এবার আর রুপিজ হবে না, এর ব্যবহার হয়ে যাবে কার মতো? অনেকটা অ্যাজেক্টিভের মতো, কিন্তু থাকবে কিন্তু এটা শেষমেশ নাউনই। তোমাকে যদি জিজ্ঞেস করে এই রুপির পার্ট অফ স্পিচ কি, তখন কিন্তু আবার অ্যাজেক্টিভ বলে দিও না। তাহলে সহজ ভাষায় আমরা ইনে নাটশেল বলতে পারি, যখন কোনো একটা নাউন আরেকটা নাউনকে কোয়ালিফাই করে তখন সেই নাউনটার আমরা সিঙ্গুলার প্লুরাল করি না, এইটুকুনি। অ্যাডজেক্টিভ টার্মটাও ব্যবহার করার দরকার নেই। তো ঘটনা হচ্ছে তাহলে স্যার 100 বিলিয়ন মিলিয়ন এগুলোর সাথে আমরা এস যোগ করব না। কখনো কি করব না? করতে পারি। কখন? যদি এরকম কোনো সিচুয়েশন থাকে, তোমাকে বলা হলো থাউজেন্ডস অফ পিপল, তখন কিন্তু আমি থাউজেন্ডের সাথে এস যোগ করতে পারি। ধরো আমি একটা এক্সাম্পল লেখার চেষ্টা করছি। কি বলা হলো? বলা হলো থাউজেন্ড অফ পিপল। তো দেখো এখানে যে অফ শব্দটা আছে এটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে পিপলটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এর সাবজেক্ট কে হবে? এরপরে ধরো ভার্ব আছে, তাহলে সাবজেক্ট কে হবে? থাউজেন্ড শব্দটা। এটা যদি সাবজেক্ট হয় তাহলে ডেফিনেটলি এটা নাউন, এবং এটাই একমাত্র নাউন, মানে এটা হেড নাউন বা মেইন নাউন। তাহলে যখনই এ নাউন হয়ে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে তার সিঙ্গুলার প্লুরাল হওয়ার ক্ষমতা চলে আসছে, কারণ এই নাউনটা তো অন্য কোনো নাউনকে এবার আর কোয়ালিফাই করছে না। সুতরাং এক্ষেত্রে আমার উত্তর হবে থাউজেন্ডস। কেন? কারণ থাউজেন্ডের ভ্যালু মোর দ্যান ওয়ান, আর আমরা জানি এনিথিং দ্যাট ইজ মোর দ্যান ওয়ান শুড বি ট্রিটেড অ্যাজ প্লুরাল। তখন হবে থাউজেন্ডস অফ পিপল। এটার মানে কি? হাজার হাজার মানুষ। স্পেসিফিক নয়, ডেফিনিট নয়, ইনডেফিনিট। একই রকমভাবে আমরা বলতে পারি মিলিয়ন্স অফ পিপল। কি বলতে পারি? মিলিয়ন্স অফ পিপল। তো দেখো আমরা এই যে সবকটা শব্দ রয়েছে এদেরকে কিন্তু এস দিয়েও অ্যাড করতে পারি, যদি না তাদের আগে কোনো নিউমেরাল থাকে, 1 2 3 4 এরকম যদি না থাকে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, যদি স্যার সিচুয়েশন এরকম থাকে যে অফও থাকলো, তার আগে থাউজেন্ডও থাকলো, আর তার আগে তোমার 5ও থাকলো, এখানে ধরো পিপল থাকলো, তাহলে আমরা কি করব? দেখো এখানে কি লেখা আছে, ইফ কাউন্টিং ইজ ইউজড বিফোর নিউমেরাল নাউন্স ইন দিস কেস অফ ইজ নট ইউজড আফটার দেম। সেন্টেন্সটা একটু ভুল আছে, কি বলতে চাইছে আমি বলার চেষ্টা করছি। যদি দেখা যায় অফের আগে থাউজেন্ড, স্কোর, 100, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই শব্দগুলো থাকে এবং তার আগে কোনো নিউমেরাল থাকে, তাহলে এই অফটা আমরা ব্যবহার করব না। যদি এই নিউমেরালটা না থাকতো, অর্থাৎ 5টা না থাকতো, তাহলে আমি লিখতাম থাউজেন্ড অফ পিপল এবং এই থাউজেন্ডের সাথে এস যোগ করে দিতাম। কিন্তু এখানে কি হয়েছে দেখো, এইখানটায় তোমার থাউজেন্ডের আগে রয়েছে 5 শব্দটা। তাহলে যখন এই শব্দগুলোর আগে, যাকে বলা হচ্ছে তোমার নিউমেরাল নাউন্স, এগুলোর আগে যদি তোমার কোনো নাম্বার থাকে, 1 2 3 4 5 6 যে কোনো নাম্বারই থাকে, তাহলে এর সঙ্গে আমরা অফ শব্দটা ব্যবহার করব না।
তো স্বাভাবিকভাবে আমরা যদি অফটাকে মুছে দিই তখন কি হয়ে যাবে, এই নাউনটা এই নাউনটাকে কোয়ালিফাই করবে। সুতরাং যে নাউনটা অন্য নাউনকে কোয়ালিফাই করে তার কোনো সময় আমরা প্লুরাল করি না। তাহলে আরেকটা অ্যান্সার কি হবে, 5,000 পিপল। তখন কিন্তু আর থাউজেন্ডস করব না। কেন এস করব না? কারণ এই নাউনটা এই নাউনকে কোয়ালিফাই করছে, মানে অনেকটা অ্যাজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। নাউন ব্যবহৃত হচ্ছে অ্যাজেক্টিভের মতো। তো অ্যাজেক্টিভে যেমন আমরা এস ব্যবহার করি না, ওই একই কাজ নাউন করছে বলে সেই নাউনের সাথেও আমরা এসটা ব্যবহার করব না। তাহলে এটার দুটো উত্তর হতে পারে। তুমি 5কে কেটে দিলে কি করবে, থাউজেন্ডস অফ পিপল, আর 5টাকে রাখলে অফটাকে কেটে দেবে, থাউজেন্ডের এসটাকেও কেটে দেবে। এখানে বেশ কিছু শব্দ আছে যেটা দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো বলা হচ্ছে 1 ডজন অফ এগস। তুমি যদি 1টাকে কেটে দাও তাহলে উত্তর হতে পারে ডজনস অফ এগ। অথবা তুমি যদি অফটাকে কেটে দাও তাহলে তোমার উত্তর হতে পারে 1 ডজন এগস। এগ হবে না এগস হবে? এটা হচ্ছে হেড ওয়ার্ড, মেইন শব্দ, মেইন নাউন। 1 ডজন মানে মোর দ্যান 1, তাহলে এগস ঠিক আছে। একই রকম ভাবে দেখো 200 অফ বুকস, ভুল হবে, কারণ যখনই আগে নাম্বার থাকছে 100, 1000 এগুলোর সাথে তাহলে অফ ব্যবহার করব না। ইদার আমি 2 কাটবো, 2 কেটে লিখবো 100 অফ বুকস, তাহলে ঠিক আছে। অথবা আমি 2কে যদি রাখতে চাই তাহলে এই অফ শব্দটাকে কাটবো, আর যখনই অফ শব্দটাকে কাটবো এই নাউনটা এই নাউনকে কোয়ালিফাই করবে, তাই এর সাথেও এস হবে না। উত্তর কি হবে, 200 বুকস। দ্যাট ইজ গোয়িং টু বি দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি এই অবধি বুঝতে পেরেছ। চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট নয়, এটা হচ্ছে যে পয়েন্টটা আমরা শিখলাম তার উপরেই বেশ কিছু এক্সাম্পল রয়েছে যেটা আমরা করার চেষ্টা করব। শি স আ 6 ফিট স্নেক। খেয়াল করে দেখো, এই ফিট শব্দটা স্নেককে কোয়ালিফাই করছে, অর্থাৎ ইউজ হচ্ছে অনেকটা অ্যাজেক্টিভের মতো, নাউন কিন্তু অ্যাজেক্টিভের মতো ইউজ হচ্ছে। তাহলে এটাকে আমার ফুট স্নেক করতে হবে। রাজীব স্পেন্ড 200 রুপিস। খেয়াল করে দেখো, মেইন নাউন হচ্ছে এটা, তাহলে সিঙ্গুলার প্লুরাল হলে এর হবে, তাহলে 100 থেকে হান্ড্রেডস হবে না, কারণ এই নাউনটা এই নাউনটাকে কোয়ালিফাই করছে। যে নাউনটা অন্য নাউনকে কোয়ালিফাই করে তার সিঙ্গুলার প্লুরাল হয় না। পরের কোশ্চেন, আই হ্যাভ 200 রুপিস নোট। আর 4 নম্বর হচ্ছে আই হ্যাভ এ 200 রুপিস নোট। দুটোর মানে আলাদা। 3 নম্বর সেন্টেন্সের মানে হচ্ছে আমার কাছে দুটো 100 টাকার নোট আছে, অর্থাৎ 100 টাকা প্লাস 100 টাকা, দুটো ইন্ডিভিজুয়াল নোট আছে। এটা হচ্ছে 3 নম্বর সেন্টেন্সের মানে। আর 4 নম্বর হচ্ছে আমার কাছে একটাই নোট আছে 200 টাকার। এটা হচ্ছে 4 নম্বর সেন্টেন্সের মানে। তাহলে দেখি কি হবে। খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে 100 বলো, রুপি বলো, নোট বলো, তিনটেই হয়তো নাউন, কিন্তু মেইন নাউন কোনটা? এইটা। তাহলে বাকি নাউনগুলো হচ্ছে এই মেইন নাউনের সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে যে নাউন অন্য নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে সেটা নাউন হলেও তার ব্যবহারটা হবে অনেকটা অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ তার সঙ্গে আমরা এস বা ইএস ব্যবহার করব না। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকেও এস কাটতে হবে, এখান থেকেও এস কাটতে হবে। এখানে স্যার নোট হবে না নোটস হবে? দুটো আছে, তাহলে নোটস ঠিকই আছে। পরের কোশ্চেন, আই হ্যাভ এ 200 রুপিস নোট। এক্ষেত্রেও মেইন ওয়ার্ড কোনটা, মেইন নাউন কোনটা? এইটা হচ্ছে মেইন নাউন। রুপি নাউন হলেও নোটকে কোয়ালিফাই করছে। 100 শব্দটাও সেই রুপি বা 100 রুপি সেই নোটকেই কোয়ালিফাই করছে। যেহেতু এরা অন্য নাউনকে কোয়ালিফাই করছে, এদের সঙ্গে এস যুক্ত হবে না। তার মানে এক্ষেত্রে আমার উত্তর কি হবে? এক্ষেত্রে আমার উত্তর হবে আই হ্যাভ এ 200 রুপি নোটস। কিন্তু এখানে নোটসটাও ভুল। স্যার এখানে যে নোটসটা ঠিক ছিল, নোটস কেন ঠিক ছিল? কারণ দুটো ছিল, কিন্তু এখানে নোটের সংখ্যা কটা? এখানে নোটের সংখ্যা হচ্ছে একটা। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হবে আই হ্যাভ আ 200 রুপি নোট। পরের কোশ্চেন, 100 অফ শপস ইজ অবলিক আর ক্লোজড। এক্ষেত্রে দেখো আমি কি বলেছি, এখানে এইটা যদি প্রিপোজিশন হয়, এটা প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে এটা, তাহলে এটা ডেফিনেটলি নাউন হবে। কারণ আমরা নাউন চ্যাপ্টারে প্রথমে কি পড়েছিলাম? টু বি দ্য সাবজেক্ট আ ওয়ার্ড হ্যাজ টু বি নাউন।
তাহলে যে মুহূর্তে এ নাউন হবে সঙ্গে সঙ্গে এর সিঙ্গুলারিটি বা প্লুরালিটির প্রশ্ন চলে এলো। স্যার আগের নাউনগুলো কেন হয়নি? কারণ ভেবে দেখো আগের নাউনগুলো অন্য একটা নাউনকে কোয়ালিফাই করছিল, এখানে 100 কি অন্য কোনো নাউনকে কোয়ালিফাই করছে? করছে না। স্যার সবকে করছে, তাহলে 100-এর পরেই সব থাকতো, অফ থাকতো না। বোঝা গেল? তো স্বাভাবিকভাবে এখানে আমার উত্তর হবে হান্ড্রেডস অফ শপস। এইবার বুঝে দেখো, যেহেতু হান্ড্রেডস হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল প্লুরাল, তাহলে এখানে আমাকে ভার্বও ব্যবহার করতে হবে প্লুরাল। চলে আসি 17 নম্বর পয়েন্টে। আবার বলছি, বেশ কিছু জিনিস আছে বা নাউনের অনেক কিছু আছে যেটা আমাদের মূলত মুখস্থ করতে হবে। এখানে যে কটা শব্দ আছে এরা এস নেবে না, এরা এস নেবে না, এবং এর মধ্যে অনেকগুলো শব্দ আমরা এর আগে আলোচনা করেও নিয়েছি। তবে এরা যদি এস নেয় তখন তাদের মানেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে এটা ভেবো না যে এটা সিঙ্গুলার, এর সঙ্গে এস লাগালে প্লুরাল হয়ে যাবে, নট দ্যাট। এই শব্দগুলো কোনো সময় এস নেবে না যখন তাদের মিনিং সেম থাকবে। তো কি বলছে দেখো, বলছে ইফ এস ইজ অ্যাডেড উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্লুরাল ফর্ম ইজ নট অবটেন্ড। অর্থাৎ এগুলোর সাথে এস যোগ করলে প্লুরাল ফর্ম পাওয়া যাবে না। পেইন থেকে পেইন্স করলে পেইন্স বলে একটা আলাদা শব্দ রয়েছে, কিন্তু পেইন শব্দটা পেইনের প্লুরাল ফর্ম নয়। ম্যানারের সাথে এস যোগ করলে ম্যানার্স পাচ্ছি, সেটা ডিফারেন্ট একটা শব্দ, কিন্তু সেটা ম্যানারের প্লুরাল ফর্ম নয়। তো শব্দগুলো একটু দেখে নাও, পেইন, ম্যানার, আয়রন, গোল্ড, অ্যাডভাইস, ওয়ার্ক, ওয়ার্ড, কালার, পিপল, কাস্টম, কোয়ার্টার, ওয়াটার, স্যান্ড, এসেট্রা। আমি পুরো লিখে দিয়েছি কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন পেইন, পেইন শব্দের মানে হচ্ছে এক, যেমন হেডেক, এটার মানে হচ্ছে ব্যথা। এবার পেইনের সাথে তুমি যদি এস যোগ করো তাহলে ব্যথাটা যে বেড়ে যাবে বা ব্যথাটা চিনচিনে হয়ে যাবে এমনটা নয়। যখন পেইনস হবে তখন তার মানে দাঁড়াবে প্রচেষ্টা বা স্ট্রাগল। তখন তার মানে কি দাঁড়াবে? প্রচেষ্টা বা স্ট্রাগল বা এফোর্ট। ফর অ্যান এক্সাম্পল, আমি ধরো বললাম, ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক দ্য এক্সামিনেশন বা ইফ ইউ হ্যাভ টু ক্র্যাক দ্য এক্সামিনেশন ইউ হ্যাভ টু গো থ্রু আ লট অফ, কি হবে? পেইন না পেইনস? উত্তর হচ্ছে পেইনস। কারণ চাকরি পেতে গেলে ব্যথা পাওয়া জরুরি নয়, এফোর্ট দেয়া জরুরি, স্ট্রাগল করাটা জরুরি। এইটা হচ্ছে মূল বিষয়। একই রকমভাবে অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন। কেন? কারণ অ্যাডভাইস মানে কাউন্সেলিং বা উপদেশ, তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই আনকাউন্টেবল। কিন্তু অ্যাডভাইস থেকে অ্যাডভাইসেস বলেও একটা শব্দ রয়েছে, কিন্তু ভেবো না এই অ্যাডভাইসেসটা এই অ্যাডভাইসের প্লুরাল। এটা একটা ডিফারেন্ট শব্দ যার মানে দাঁড়ায় ইনফরমেশন। মনে করো কোনো একটা জায়গায় একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে যারা মারা গেছে তাদের যারা রিলেটিভ এবং ফ্রেন্ডস, দে রাশ টু দ্য এনকোয়ারি অফিস, রেলওয়ে এনকোয়ারি অফিস টু হ্যাভ সাম, তখন কি হবে? অ্যাডভাইস না অ্যাডভাইসেস? উত্তর হচ্ছে অ্যাডভাইসেস। কারণ যার বাড়ির লোক মারা গেছে বা আহত, সে নিশ্চয়ই এনকোয়ারি অফিসে গিয়ে উপদেশ চাইবে না, কি চাইবে? ইনফরমেশন। তো সেক্ষেত্রে উত্তর হবে অ্যাডভাইসেস। গোল্ড, গোল্ড হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন, একটা মেটেরিয়াল গোল্ড, কিন্তু গোল্ড শব্দটার মানে হচ্ছে মেডেল। একই রকমভাবে উড হচ্ছে কাঠ, এটা হচ্ছে একটা মেটেরিয়াল নাউন, কিন্তু উড শব্দটার মানে হচ্ছে ফরেস্ট। অর্থাৎ উডের প্লুরাল কিন্তু উডস নয়। এয়ার, এয়ার হচ্ছে মেটেরিয়াল নাউন। স্যার কেন মেটেরিয়াল নাউন? আরে ভাই, এয়ার দিয়েই তো আমাদের এই আকাশটা, বায়ুমণ্ডল পুরো তৈরি, বায়ু দিয়েই তো তৈরি, তো মেটেরিয়াল নাউন। কিন্তু এয়ার শব্দটার মানে হচ্ছে প্রাউড বিহেভিয়ার, একটু মানে উঁচু ব্যবহার করা, অন্যকে ছোট করা, নিজের সম্পর্কে একটা উচ্চ ধারণা রাখা। দেখবে একটা ইডিয়াম আছে অ্যাজিউম ডেয়ার বলে, এসপি বক্সিতেও পেয়ে যাবে। সেটার মানে কি? টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, অর্থাৎ নিজে যে উঁচু অন্যের সামনে সেই ভাবটা করা। তো ব্যাপারটা এটা নয় যে এয়ারের প্লুরাল হচ্ছে এয়ার্স। এয়ার্স কমপ্লিটলি ডিফারেন্ট একটা শব্দ। এ বাদেও যে শব্দগুলো আছে সেগুলো বলে দিই। যেমন ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে তরিকা, ওয়ে অফ ডুইং সামথিং।
আর ম্যানার্স শব্দটার মানে দাঁড়াবে ম্যানারিজম বা এটিকেট। অর্থাৎ ইউ ডোন্ট হ্যাভ ম্যানার্স, মানে তোমার কোনো ম্যানারিজম নেই, কার সাথে কিভাবে কথা বলতে হয়। ম্যানার মানে হচ্ছে ওয়ে অফ ডুইং, আর ম্যানার্স মানে তোমার এটিকেট, শিক্ষা, কার সাথে কিভাবে আচরণ করতে হয়, আচরণবিধি। একই রকমভাবে আয়রন হচ্ছে একটা মেটেরিয়াল, মানে লোহা, কিন্তু আয়রনের সাথে এস যোগ করো, সেটার মানে দাঁড়াবে চেন বা শৃঙ্খল। গোল্ড বলে দেয়া হয়েছে, অ্যাডভাইস বলে দেয়া হয়েছে। ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে কাজ, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়ার্কের সাথে এস যোগ করো, পেয়ে যাবে ওয়ার্কস, তার মানে দাঁড়াবে লিটারেচার। দ্য ওয়ার্কস অফ টেগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম। ওয়ার্ড, ওয়ার্ড থেকে ওয়ার্ডসও হয়, যখন ওয়ার্ডের মানে হচ্ছে শব্দ, শব্দগুলি হলে ওয়ার্ডস। কিন্তু ওয়ার্ড শব্দের একটা মানে হচ্ছে প্রমিস, যখন প্রমিস অর্থে ব্যবহৃত হবে ওয়ার্ড থেকে ওয়ার্ডস হবে না। তাহলে ওয়ার্ডস বলে কি অন্য কোনো শব্দ রয়েছে? ওয়ার্ডস বলেও একটা শব্দ রয়েছে, এটার মানে হচ্ছে বার্তা বা মেসেজ। যখন মেসেজ অর্থে ব্যবহৃত হবে তখন আমরা ওয়ার্ডস ব্যবহার করব। কালার মানে কি? কালার মানে হচ্ছে রং, কিন্তু ইংরেজিতে কালার্স বলেও একটা শব্দ রয়েছে, তার মানে ফ্ল্যাগ বা পতাকা। পিপল, পিপল মানে জনগণ, নিজেই প্লুরাল, তাহলে পিপলের সাথে এস যোগ করব না। কিন্তু পিপলস বলেও ইংরেজিতে একটা শব্দ রয়েছে, তার মানে হচ্ছে নেশনস। নেশনস, রাষ্ট্র, জাতি, এগুলোকে পিপলস বলা যায়। মানে পিপলের প্লুরাল করার তো দরকার নেই, পিপল তো নিজেই প্লুরাল। একই রকম ভাবে কাস্টম, কাস্টম মানে হচ্ছে রিচুয়াল, ঠিক আছে, পালনীয় বিষয়। কাস্টমের সাথে তুমি যদি এস যোগ করো, কাস্টমস করো, তাহলে সেটা বোঝাবে হচ্ছে ট্যাক্সকে, যে আমার দাদা কাস্টমে চাকরি করে, কাস্টমে না রে ভাই, কাস্টমসে চাকরি করে। কোয়ার্টার, কোয়ার্টার মানে কি? 1/4 ভাগ। কিন্তু ইংরেজিতে কোয়ার্টার্স বলে একটা শব্দ আছে, যেটার মানে হচ্ছে আবাসন। আমরা বলি না অমুকটার হেডকোয়ার্টার কোথায়, ওটা ভুল, হেডকোয়ার্টার্স কোথায়। হেডকোয়ার্টার সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহৃত হয়। ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ইংরেজিতে ওয়াটার্স বলেও একটা শব্দ রয়েছে। ওয়াটার্স মানে কি? সি অথবা ওশান অথবা ওয়াটার বডি। একই রকমভাবে স্যান্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ইংরেজিতে স্যান্ডস বলেও একটা শব্দ রয়েছে, সেটা কিন্তু স্যান্ডের প্লুরাল নয়। স্যান্ডস মানে হচ্ছে স্যান্ডি ল্যান্ড অথবা ডেজার্ট, মরুভূমিকেও স্যান্ডস বলা হয়। তো চলো এর ওপর কিছু এক্সাম্পল আমরা দেখে নেব, যাতে করে আমরা পরীক্ষায় কিভাবে এই প্রশ্ন আসতে পারে সেটা সহজেই করতে পারি। বলছে শি ওয়াজ অ্যাট গ্রেট পেইন টু স্ট্রেস দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য নিউ সিস্টেম। নতুন সিস্টেমের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সে যথেষ্ট ব্যথা পাচ্ছে না স্ট্রাগল করছে? স্ট্রাগল, তাহলে অ্যান্সার হবে পেইনস। আই মাস্ট কমপ্লিমেন্ট ইউ অন ইয়োর গুড ম্যানার অ্যান্ড ইয়োর ইম্পেকেবল বিহেভিয়ার। তো এখানে দেখো আই মাস্ট কমপ্লিমেন্ট ইউ, কমপ্লিমেন্ট মানে কি? প্রশংসা করা তোমার গুড ম্যানার্সের জন্য, মানে ম্যানারিজম। ম্যানার্স মানে কি? এটিকেট বা ম্যানারিজম। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর শিফটিং টু আ নিউ কোয়ার্টার। আমরা কি একটা 1-4 যাচ্ছি নাকি একটা নতুন আবাসনে যাচ্ছি? তাহলে কোয়ার্টার্স হবে। হি ইজ প্লেয়িং অন দ্য স্যান্ড, স্যান্ডস হবে। স্যান্ড মানে কি? বালি, বালি মেটেরিয়াল নাউন, তার উপর তো খেলা যাবে না, তাহলে স্যান্ডি ল্যান্ড বা অনেকটা বালি এক জায়গায় রাখা হয়েছে, তাকেও স্যান্ডস বলা হবে। চায়না ইজ মেকিং ম্যানমেড আইল্যান্ডস ইন দ্য ওয়াটার অফ সাউথ চায়না। ইন দ্য ওয়াটার্স অফ সাউথ চায়না মানে এখানে ওয়াটার্স মানে সমুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, সমুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। চায়না কি করছে? তোমার আইল্যান্ড তৈরি করছে। কোথায়? সাউথ চায়নার যে জল আছে, জল মানে হচ্ছে সমুদ্র মহাসাগর, সেইটা রয়েছে, সেইখানে করছে। তো এই শব্দগুলোর সাথেও তোমরা কখনো কখনো এসিএস দেখবে, কিন্তু বুঝে নেবে তখন কিন্তু সেটা এর প্লুরাল ফর্ম নয়, কমপ্লিটলি ডিফারেন্ট একটা শব্দ। চলে আসি পরের পয়েন্টে, খুব সোজা কিন্তু পরীক্ষায় দেয়। দেখবে যদি সেম নাউন, নাউন ওয়ান প্লাস প্রিপোজিশন প্লাস নাউন ওয়ান, মানে সেম নাউনই যদি রিপিট হয় তাহলে তারা সবসময়
সিঙ্গুলার হবে, দুটোই কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে অ্যান্সার কি হবে, পেজেস আফটার পেজেস নাকি পেজ আফটার পেজ? ডেফিনেটলি পেজ আফটার পেজ। আর এক্ষেত্রে আফটার হচ্ছে প্রিপোজিশন, পেজ হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে পেজ শব্দটা, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে আর এর পরিবর্তে ইজ ব্যবহার করব। খেয়াল করে দেখো, আমরা যদি একটু বাংলা করেও দেখি তাহলেও আমরা মানেটা বুঝতে পারবো যে পেজের ওপর স্ট্রেস পড়ছে এবং এটা সিঙ্গুলার। পাতার পর পাতা পড়া হচ্ছে নাকি পাতাগুলির পর পাতাগুলি পড়ছি? ডেফিনেটলি পাতার পর পাতা। তো ছাত্রছাত্রীরা অনেক সময় বলবে স্যার পাতার পর পাতা এটা যদি সিঙ্গুলার হয় এর প্লুরাল কি হবে? খেয়াল করে দেখো, এটা সিঙ্গুলার হলেও, গ্রামাটিক্যালি সিঙ্গুলার হলেও সেন্স তো প্লুরালি, পাতার পর পাতা মানে যোগ হতেই থাকছে, তাই না? সুতরাং এটা আর প্লুরাল করার জায়গা নেই। হি রিপিটেড হোয়াট শি হ্যাড সেইড ওয়ার্ডস টু ওয়ার্ডস। ওয়ার্ড ফর ওয়ার্ড হয়, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা শাব্দিক অনুবাদের জন্য ব্যবহার করি, যা আছে সেটাকে হুবহু অনুবাদ করলো তার জন্য আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ফ্রেজটা ব্যবহার করি। কিন্তু হুবহু টুকে দেয়া অনুবাদ নয়, ও যেটা লিখছে আমিও সেটা লিখলাম, ও যেটা বলছে আমিও হুবহু তাই বললাম, এরকম যদি হয় তার জন্য ফ্রেজটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড। খেয়াল করো, সেম নাউন, মাঝখানে প্রিপোজিশন, তাহলে প্লুরাল হবে না। পরের কোশ্চেন, ট্রিজ আফটার ট্রিজ, একই নিয়ম, তাহলে ট্রি আফটার ট্রি হবে। আর যেহেতু এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা প্রিপোজিশন, সাবজেক্ট সিঙ্গুলার মানে এখানে ভার্বও হ্যাজ ব্যবহৃত হবে। স্ট্যাটিস্টিক্স অফ সুইসাইড ইন দ্য লাস্ট 5 ইয়ার ইজ অ্যালার্মিং, এটা প্রিভিয়াস একটা ভিডিওর এক্সটেন্ডেড পার্ট, এটা তোমরা অ্যান্সার করো দেখি কি হবে, কারণ এটা অলরেডি প্রিভিয়াস একটা ভিডিওতে অ্যানালাইসিস করা আছে। স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, তার সাথে যদি পজিটিভ কেস ব্যবহৃত হয় তাহলে এর সঙ্গে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটা প্লুরাল হবে, অর্থাৎ এখানে ইজের পরিবর্তে অ্যান্সার হবে আর। এরপরে যে জিনিসটা রয়েছে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এর ওপর প্রশ্ন কিন্তু পিএসসিতেও দেয়, এসএসসি তো ছেড়ে দাও, এসএসসিতে তো দেয়ই, পিএসসির পরীক্ষাগুলো মানে তুমি যদি ক্লার্কশিপ দাও বা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি দাও, সেখানেও এই চ্যাপ্টার বা এই পার্টের ওপর থেকে প্রশ্ন আসার নজির রয়েছে বিগত বছরগুলিতে। মূলত কোন কোন শব্দগুলো আমরা মাথায় রাখবো? জুরি, জুরি হচ্ছে গ্রুপ অফ জাজকে বলা হয়, কালেকটিভ নাউন। কমিটি, অডিয়েন্স, স্পেকটেটর, টিম, এই যে শব্দগুলো না, এরা কখনো সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হয়, কখনো প্লুরাল হিসেবেও ব্যবহৃত হয়। কজন আছে সেটা ব্যাপার নয়, তারা ঐক্যমত্যে পৌঁছেছে নাকি তাদের মতানৈক্য ঘটেছে তার উপর নির্ভর করে সেটা সিঙ্গুলার বা প্লুরাল হয় না। তার মানে এটা নয় যে জুরি থেকে জুরিস করবে, টিম থেকে টিমস করবে, অডিয়েন্স থেকে অডিয়েন্সেস করবে, এমনটা নয়। কিন্তু কোনো ক্ষেত্রে জুরির পর আমরা ইজ ব্যবহার করব, কোনো ক্ষেত্রে আমরা জুরির পর আর ব্যবহার করব। যেমন ধরো একটা মিরাক্কেলের শো চলছে, কে কে বসেছে? পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ আর শ্রীলেখা মিত্র, তিনজন মিলেই বলল যে তোমার পারফরমেন্স আমার ভাল লেগেছে সব থেকে বেশি। জাজ তিনজন থাকলেও, জুরি মেম্বার তারা থাকলেও, তারা কটা মতে পৌঁছেছে? সিঙ্গেল, একটা। তাহলে এক্ষেত্রে উত্তর হবে জুরি ইজ বা জুরি হ্যাজ। কিন্তু মনে করো পরাণ বন্দ্যোপাধ্যায় বলছে ওর পারফরমেন্স আমার ভাল লেগেছে, রজতাভ এবং শ্রীলেখা মিত্র বলছে না ওর পারফরমেন্স আমাদের ভালো লাগেনি, তার মানে আমরা কটা মত পেলাম? দুটো। একজন বলছে ভাল লেগেছে, দুজন বলছে ভাল লাগেনি, তখন কিন্তু জুরির পর আর বসবে। তার মানে when they are united we use singular verb, if they are divided we use plural verb। এটা কেন হয় দেখো, কারণ এই যে কালেকটিভ নাউন এটা দুটো জিনিসকেই রেফার করতে পারে। সামটাইমস এটা রেফার করে ওয়ান আনডিভাইডেড হোলকে, অর্থাৎ টোটালটা আনডিভাইডেড, সবাই মিলে একই মতে পৌঁছেছে। যখন তারা ডিভাইডেড হয়ে যাচ্ছে তখন তারা রেফার করে ইন্ডিভিজুয়ালস অফ দ্য গ্রুপকে, সেই গ্রুপকেই বোঝাচ্ছে কিন্তু গ্রুপের ইন্ডিভিজুয়ালদের আলাদা আলাদা করে বোঝাচ্ছে।
যখন তাদের সেপারেট এন্টিটি থাকছে মানে ইন্ডিভিজুয়াল এন্টিটি থাকছে উই ইউজ প্লুরাল ভার্ব, কিন্তু when they are used as one undivided whole we use singular verb. For an example, the team is very strong, তার মানে আমি অ্যাজ এ হোল বলছি, টিমটা এখানে আনডিভাইডেড হোল, তার মধ্যে কেউ উইক কেউ স্ট্রং এরকম কিছু বলছি না, টোটাল টিমটাকে আমরা যদি দেখি অস্ট্রেলিয়া টিমটা বেশ স্ট্রং। কিন্তু এখানে ধরো বললাম দ্য টিম আর কোয়ারেলিং লাইক চিলড্রেন, অর্থাৎ টিমটা বাচ্চাদের মতো ঝগড়া করছে, তার মানে একটা টিম আরেকটা টিমের সাথে না, এখানে আমরা টিমের ইন্ডিভিজুয়ালের কথা বলছি। রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার সাথে ঝগড়া করছে, কোহলি মনে করো শ্রেয়াস আইয়ারের সাথে ঝগড়া করছে, তার মানে তাদের সেপারেট এন্টিটি দেখা যাচ্ছে। একই রকমভাবে দেখো দ্য জুরি কনসিস্ট অফ 12 মেম্বার, তো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, তার মানে এটা সিঙ্গুলার বা ওয়ান আনডিভাইডেড হোল, অর্থাৎ 12 জনকে নিয়ে একটা জুরি, তার একটা অস্তিত্ব বা ওয়ান আনডিভাইডেড হোলকেই বোঝাচ্ছে। কিন্তু দেখো বলা হচ্ছে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, তার মানে যারা জুরি মেম্বার তাদের মধ্যে মতের অমিল দেখা গেছে। তো দেখো এখানে আমরা বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। বলছে জুরি হ্যাভ অবলিক হ্যাজ গিভেন হিজ দেয়ার ভার্ডিক্ট, তো জুরি যখন তাদের ভার্ডিক্ট দেয় তখন আলাদা আলাদা দেয় না, একজন বলছে তোমার ফাঁসি হবে আরেকজন বলছে যাবজ্জীবন হবে, তা না, নিজেদের মধ্যে আলোচনা করবে, যেটা সংখ্যাগরিষ্ঠ হবে মতামত একটাই হবে, তার মানে রায়দান একটাই হবে, তাই না? তো ঘটনা হচ্ছে তাহলে জুরির সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, হ্যাজ হবে। এইবার জুরি শব্দটা কিন্তু কালেকটিভ নাউন, এ কখনো মেল ফিমেল হয় না। গ্রুপ কখনো মেল বা ফিমেল হয়, গ্রুপ মেম্বাররা মেল ফিমেল হতে পারে, কিন্তু গ্রুপ তো মেল ফিমেল নয়। তাই জন্য এখানে সিঙ্গুলার হলে এখানেও আমাকে সিঙ্গুলারই বোঝানোর দরকার, তাহলে হিজ আর দেয়ারের মধ্যে হিজটা ঠিক হওয়া উচিত, কিন্তু জুরির কোনো জেন্ডার হয় না, মানে ম্যাসকুলিন বা ফেমিনিন জেন্ডার হয় না, এখানে আমরা উত্তর করব ইটস। পরের কোশ্চেন দেখো, জুরি ওয়াজ বা ওয়্যার ডিভাইডেড, ডিভাইডেড হলে ওয়্যার হবে ইন দেয়ার ডিসিশন। স্যার দেয়ার তো পার্সনকে বোঝায় না বাবা, হিজ অথবা হারের প্লুরাল ফর্ম যেমন দেয়ার তেমন ইটসেরও প্লুরাল ফর্ম দেয়ার। এবার ঘটনা হচ্ছে দেয়ারকে প্লুরাল ফর্ম না বলাই ভালো, তার কারণ দেয়ারটা তো অ্যাডজেক্টিভ, দেয়ার্সটা প্লুরাল। তবু তোমরা বুঝতে পারছো যে মানে এই দেয়ার শব্দটা তোমার প্লুরালকে রেফার করে, দেয়ার কোনো না কোনো নাউনকে তো বোঝাচ্ছে, সেটা প্লুরাল নাউনকে বোঝাচ্ছে। দেয়ারকে প্লুরাল বলার মধ্যে একটু সমস্যা কি, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে সিঙ্গুলার প্লুরাল বলার দরকার নেই, কিন্তু অ্যাডজেক্টিভ যে নাউনটাকে বোঝাবে কোয়ালিফাই করবে সেটা প্লুরাল, এইটা বোঝানোর চেষ্টা করছি। পরের কোশ্চেন কি হবে, আর্মি হ্যাভ অবলিক হ্যাজ বিন ডিসপার্সড অ্যাক্রস ভেরিয়াস সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল। ভোট এখন সব দেখবে বিভিন্ন শহর টহর গ্রাম ট্রামে ছড়িয়ে পড়েছে, তার মানে তারা ইউনাইটেড হচ্ছে নাকি ডিভাইডেড হচ্ছে? ডিভাইডেড হচ্ছে, হ্যাজ হবে না হ্যাভ হবে, সো দিস ইজ গোয়িং টু বি দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন। চলে আসি কনসেপ্ট নাম্বার 19। 19 নম্বর কনসেপ্টে কি বলছে যে আমরা অ্যাডজেক্টিভ থেকে কমন নাউন কিভাবে ডিরাইভ করতে পারি। যেমন এই শব্দগুলো একটু মাথায় রাখবে, রিচ, এডিবল, পোর্টেবল, ভ্যালুয়েবল, ভেজিটেবল, গুড, নেসেসারি, এই শব্দগুলো, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এই শব্দগুলোর আগে আমরা যদি দা ব্যবহার করি তাহলে আমরা প্লুরাল কমন নাউন পাবো। যেমন ধরো আমি বললাম হি ইজ আ রিচ ম্যান, ম্যান হচ্ছে নাউন, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এই রিচকে আমি নাউন হিসেবে কিভাবে ব্যবহার করব, যদি লিখি দ্য রিচ। তো এই যে দ্য রিচ বলতে কি বোঝাবে, পৃথিবীতে যত ধনী আছে সবাইকে, পুরো কমিউনিটিটাকে বোঝাবে, এবং যেহেতু সবাইকে একসাথে বোঝায় এটা প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। এবং এরপরে কিন্তু দ্য রিচ পার্সন, দ্য রিচ পিপল লেখার দরকার নেই, দ্য রিচ পার্সন লিখতে পারো, সেটা আবার আলাদা হয়ে যাবে। দ্য রিচ পার্সন, এখানে পার্সনটা নাউন, রিচটা অ্যাডজেক্টিভই থাকবে, দাটা হচ্ছে স্পেসিফিক, মানে পার্টিকুলার ওই ধনী ব্যক্তির কথা বলেছ।
কিন্তু আমি সেটার কথা না বলে বলছি, আমি যদি লিখি হচ্ছে দ্য রিচ, তাহলে পৃথিবীর যত ধনী আছে সবাইকে একসাথে বোঝাবে, গোটা কমিউনিটিটাকে একসাথে বোঝাবে। তাহলে এখান থেকে কি হবে? রিচ থেকে অ্যান্সার হবে দ্য রিচ। আচ্ছা, এটাকে অ্যাডজেক্টিভ কেন বলছি? জেনারেলি সেন্টেন্সে এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, মানে পার্ট অফ স্পিচ হিসেবে। এবার এখনো তো সেন্টেন্স দিইনি, তাই জন্য দুম করে অ্যাডজেক্টিভ বলে দিলাম। তুমি বলবে স্যার আপনি তো আগের ভিডিওতে বললেন যে সেন্টেন্সে না ব্যবহৃত হলে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন বলা যায় না। তবুও সাধারণত সেন্টেন্সগুলোতে রিচ শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। তো এটাকে সেন্টেন্সে নাউন হিসেবে ট্রান্সফার করার জন্য আমাকে কি করতে হবে? দ্য রিচ। এবং এই দ্য রিচের পর কিন্তু ইজ বসবে না, আর বসবে। একই রকমভাবে এডিবল কি হবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করব। এই যে রিচ শব্দটা, এটাকে দুভাবে প্লুরাল করা যায়, ঠিক আছে? এখানে রিচের প্লুরাল ফর্ম হবে রিচেস, আর পরের স্লাইডে রিচের প্লুরাল ফর্ম হবে দ্য রিচ। তাহলে রিচ থেকে রিচেস হবে না দ্য রিচ হবে? এটা তো একটু কনফিউশন ক্রিয়েট করলো। চলো দেখি এই কনফিউশনটাকে কিভাবে নিরসন করা যায়। মাথায় রাখবে, রিচের প্লুরাল ফর্ম দ্য রিচও হতে পারে, আবার রিচেসও হতে পারে। দ্য রিচ বলতে বোঝাবে পৃথিবীর যত ধনী ব্যক্তি রয়েছে সবাইকে, আর রিচেস বলতে বোঝাবে হচ্ছে ওয়েলথ, বা বাংলায় বললে সম্পদ। বাংলায় বললে কি হবে? সম্পদকে বোঝাবে। তাহলে সেন্টেন্সে তোমাকে দেখতে হবে রিচ শব্দটা সম্পদ বা ওয়েলথ অর্থে ব্যবহৃত হয়েছে, নাকি তোমার পিপল অর্থে ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখো, বলছে রিচেস ইজ নট স্টেবল, দে হ্যাভ উইংস। আমি সেন্টেন্সটাকে কেটে দিলাম, আরো সহজে লিখি, রিচেস নাকি দ্য রিচ হ্যাভ উইংস। কোনটা ঠিক? দ্য রিচ মানে ধনী ব্যক্তি যারা সবাই, আর রিচেস মানে সম্পদ। ধনী ব্যক্তিদের ডানা আছে নাকি উড়ে যায়? তা তো নয়, সম্পদের ডানা আছে। কিরকম? এ বাংলায় একটা টার্ম বলে যে লক্ষ্মী বড় চঞ্চলা। এই যে টাকা পয়সা আজকে তোমার কাছে আছে, কালকে সেটা আমার কাছে, পরশু সেটা অন্যের কাছে। তার মানে টাকা পয়সা বা সম্পদের ডানা আছে, তারা এক জায়গায় স্থির থাকে না। তো সেন্টেন্স যদি তোমাকে এরকম দেয়, ড্যাশ হ্যাভ উইংস, তুমি কি লিখবে? রিচ নাকি রিচেস? ডেফিনেটলি উত্তর হচ্ছে রিচেস। তাহলে রিচের প্লুরাল দুরকম হতে পারে, এবং দুটো প্লুরালের মানে আলাদা হবে, এবং দুটোই নাউন। এখানে শুধু রিচ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। চলে আসি পরের শব্দ। এডিবল থেকে কি হবে নাউন ফর্ম? এডিবলস। পোর্টেবল থেকে পোর্টেবলস, পানীয়, পানযোগ্য জিনিস, জল বা যাই কিছু। ভ্যালুয়েবল থেকে ভ্যালুয়েবলস। ভ্যালুয়েবল থিংস ইকুয়াল টু কি? ভ্যালুয়েবলস। ভেজিটেবল নয়, ভেজিটেবলস প্লুরাল ফর্ম হবে। গুড থেকে কি হবে? গুডস। আচ্ছা, এখানে গুড আর গুডসের মধ্যে কোনো মিল নেই কিন্তু, এটা আলাদা শব্দ, এটা আলাদা শব্দ। এখানে গুডস মানে হচ্ছে জিনিসপত্র, আর গুড মানে হচ্ছে ভালো, সুতরাং এটার প্লুরাল নয়, দুটো আলাদা শব্দ। নেসেসারি থেকে নেসেসারিজ আসছে, কিন্তু ঘটনা হচ্ছে নেসেসারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নেসেসারি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। নেসেসারি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নেসেসারিজ হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। নেসেসারি আইটেমস বা নেসেসারি থিংসকে এক কথায় কি বলবো? নেসেসারিজ বলবো। তো এই সেন্টেন্সটা তো করলাম, এটা কি হবে? প্লিজ কনজার্ভ দ্য এডিবল অ্যান্ড পোর্টেবল। তাহলে এডিবলস অ্যান্ড পোর্টেবলস হবে। 20 নম্বর পয়েন্ট, যেগুলো জেনারেলি মানুষের কোয়ালিটি এগুলোকে ডিনোট করে, সেগুলোর আগে আমরা যদি দা ব্যবহার করি, তাহলে সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে যায়। ধরো আমি বললাম হি ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে এখানে অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে,
কিন্তু এর নাউন ফর্ম কি হবে? দ্য অনেস্ট। ব্রেভের নাউন ফর্ম কি হবে? দ্য ব্রেভ। স্ট্রং এর নাউন ফর্ম কি হবে? দ্য স্ট্রং। পোরের নাউন ফর্ম কি হবে? দ্য পুয়ার। রিচের নাউন ফর্ম কি হবে? দ্য রিচ। এখানে কিন্তু সম্প্রদায়কে বোঝাচ্ছে, তোমার সম্পদকে নয়। ওয়াইজ কি হবে? দ্য ওয়াইজ। তো এখানে যে কটা শব্দ লিখলাম না, এরা সবাই প্লুরাল কাউন্টেবল নাউন। এই অ্যাজেক্টিভ যেগুলো হিউম্যান কোয়ালিটি বোঝায়, তার আগে তুমি যদি দা ব্যবহার করো, সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হবে এবং গোটা সম্প্রদায়কে বোঝাবে। হি ইজ আ অনেস্ট পার্সন, এখানে একজন মানুষের কোয়ালিটি অ্যাজেক্টিভ হিসেবে অনেস্ট ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমি যদি বলি দ্য অনেস্ট হ্যাভ ডট ডট ডট, তাহলে এখানে দ্য অনেস্ট বলতে পৃথিবীর যত সৎ রয়েছে সবাইকে বোঝাবে। একই রকমভাবে আমি যদি বলি হি ইজ আ ব্রেভ ম্যান, শুধুমাত্র তার কোয়ালিটি অর্থাৎ অ্যাজেক্টিভ। কিন্তু আমি যদি বলি দ্য ব্রেভ, তাহলে পৃথিবীর যত সাহসী মানুষ আছে সবাইকে একসাথে বোঝাবে। তো দেখো এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেটা আলোচনা করার চেষ্টা করব। বলছে দ্য ওয়াইজ ইজ রেসপেক্টেড এভরিওয়্যার, তাহলে এখানে আমার ইজের জায়গায় ব্যবহৃত হবে আর। দ্য ওয়াইজ আর রেসপেক্টেড অর্থাৎ যারা বিদ্বান তারা সব জায়গায় সম্মান পান। সংস্কৃতে একটা কি শ্লোক আছে না, বিদ্বান পূজ্যতে, সর্বত্র পূজ্যতে, এরকম একটা কিছু আছে। এনিওয়ে দেখে নিও। তো ঘটনা হচ্ছে দ্য ওয়াইজ আর রেসপেক্টেড এভরিওয়্যার। আচ্ছা, অনেকের মনে হতে পারে স্যার দ্য ওয়াইজ পিপল, এটা লিখলে কি হয়? যখনই তুমি এটা নাউন লিখবে এটা অ্যাজেক্টিভ হয়ে যাবে। এটাও ভুল নয়, কিন্তু এখানে স্পেসিফিক কিছু ওয়াইজ পার্সনের কথা বলছো। মানে মনে করো তুমি চেনো এরকম কয়েকজন জ্ঞানী লোক, তারা সব জায়গায় রেসপেক্টেড হন, এইটা বোঝাচ্ছে। কিন্তু তুমি যদি এখানে পিপল শব্দটাকে তুলে দাও, শুধু দ্য ওয়াইজ লেখো, তাহলে এখানে কিন্তু পৃথিবীর যত ওয়াইজ রয়েছে গোটা কমিউনিটিটাকে বোঝাবে। পরের কোশ্চেন, দ্য অনেস্ট পিপল আর প্রেইজড, এটাও ভুল নয়। এখানে হচ্ছে স্পেসিফিক কিছু মানুষের কথা বলা হয়েছে যারা অনেস্ট। এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যে মুহূর্তে এটাকে তুমি একটা জেনারেল স্টেটমেন্ট করতে চাইছো, তুমি পিপল শব্দটাকে কেটে দাও, তুমি লেখো দ্য অনেস্ট আর প্রেইজড, তার মানে যিনি সৎ বা যারা সৎ তারা প্রত্যেকে সর্বত্র প্রশংসিত হন। তো আরও কয়েকটা পার্ট এখানে এক্সটেন্ডেড রয়েছে, একটু দেখে নাও। সেটা হচ্ছে ভার্ব থেকে আমরা কমন নাউন কিভাবে করব। স্টাডি থেকে আমরা লিখতে পারি স্টাডিজ, ডুইং থেকে ডুইংস, সেভিং থেকে সেভিংস, লুক থেকে লুকস, রিমেইন থেকে রিমেইনস, এগুলো নাউন ফর্ম। আচ্ছা, স্টাডি নাউনও হয়। স্টাডি আর স্টাডিজের মধ্যে পার্থক্য কি? এটা ভার্ব, এই স্টাডিটা ভার্ব আমি ধরলাম, কিন্তু নাউন হিসেবেও স্টাডি শব্দের ব্যবহৃত হয়। স্টাডি মানে পড়াশুনো করা, কিন্তু তুমি যদি রিসার্চ বোঝাতে চাও, গবেষণা করা, তার ইংরাজি হচ্ছে স্টাডিজ। বাকি শব্দগুলো আই হ্যাভ নো সেভিং অনেকে বলি, না, সেভিংস হবে, কারণ এই সেভিংটা তোমার ভার্ব। মনে করো অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে, ওর পর একটা নাউন দরকার, সেভিং অ্যাকাউন্টস, তখন আর সেভিংস বললাম না। কিন্তু একসাথে আমি যখন বলবো সেভিংস। লুক ভার্ব, কিন্তু সেখান থেকে কি আসবে? লুকস আসবে। তাহলে এখানে কি হবে? স্টাডি না স্টাডিজ? স্টাডিজ আমরা বলতে পারি। লুকস, এখানে লুকসটা হচ্ছে ভার্ব, কিন্তু এখানে যে লুক রয়েছে সেটা নাউন। তাহলে এখানে আমার উত্তর হবে হিজ লুকস, নট লুক, কারণ লুক শুধুমাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন ছাড়বো, আশা করি পারবে। বলো তো, এখানে যখন লুকস করলাম এটা ইজ হবে নাকি আর হবে? এই প্রশ্নটা দিয়ে আজকের ভিডিও কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা নাউনের 21 থেকে 24 বা 25 অবধি কন্টিনিউ করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।